হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজ আজকের পর্বে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটি নির্মিত হয়েছে আমেরিকান একজন বিখ্যাত কৃষ্ণাঙ্গ ডক্টরের জীবনের উপর ভিত্তি করে। তোমরা হয়তো অনেকেই দেখেছো যমজ বাচ্চা জন্ম নেয়, একজনের মাথা আরেকজনের সাথে মনে করো জোড়া লাগানো থাকে, বাট এই অপারেশনটা কিন্তু এক সময় পারফর্ম করা সম্ভব ছিল না। বাট ওই অসম্ভব জিনিসটাকে যে সম্ভব করেছিলেন তার নাম হচ্ছে দ্য বেন কার্সন, আর তিনি একজন কৃষ্ণাঙ্গ ডক্টর ছিলেন। বাট বাংলাদেশের মতো দেশে চিন্তা করো, একটু কালো হলে একটু মোটা হলে কত ধরনের সমস্যার ফেস করতে হয় নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই। তো সেই ক্ষেত্রে তুমি যদি আমেরিকাতে ব্রাউন বা কৃষ্ণাঙ্গ হও, বর্তমানে আমেরিকা একটু সহজ হয়েছে, বাট আজ থেকে 40-50 বছর আগে বা 30 বছর আগে আমেরিকা এত সহজ ছিল না। তো বেন কার্সন নামে গরিব ঘরের একটা সাধারণ ছেলে কিভাবে আমেরিকা তথা পুরো দুনিয়ার একটা বিখ্যাত ডক্টর হয়ে উঠলেন, তার কাহিনীটা আজকে আমরা জানবো এই সিনেমাতে। এবং আমি তোমাকে নিশ্চিত করতে পারি এখানে কোনো সেক্সুয়াল দৃশ্য নেই, কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, অ্যাকশন নেই, কোনো জাদু টাদু নেই, তবে তারপর এই সিনেমাটি তোমাকে একটা ভিন্ন স্বাদ দেবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তিনি যে এত বড় একটা ডক্টর হয়েছেন, তিনি কিন্তু মোটেও ছোটবেলা থেকে যে ভালো ছাত্র ছিলেন তা কিন্তু নয়। তিনি প্রত্যেকটা সাবজেক্টে ফেল করতেন। তো ওই ফেল টু ছাত্র মানে সব সাবজেক্টে যে ছেলেটা ফেল করতো, সে কিভাবে পুরো দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানে একটা রেভলিউশন ঘটায় বা এত বড় একটা ডাক্তার হয়, সে অবিশ্বাস্য জার্নিটা আজকে আমরা সিনেমার মাধ্যমে জানতে চলেছি। তো যাই হোক, সিনেমাটার নাম হচ্ছে দ্য গিফটেড হ্যান্ড, তৈরি হয়েছিল 2019 সালে। আর বুঝতেই পারছো যেহেতু কমার্শিয়াল সিনেমা নয়, তো বক্স অফিস রেকর্ড ওরকম অ্যাভেলেবল নেই। তবে এই সিনেমাটির যে বিষয়টা স্পেশাল সেটা হচ্ছে আইএমডিবি রেট। এটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 7.5। তো এবার আমরা ভিডিওটা স্টার্ট করবো, তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে এবং আমাদের ভারতীয় বা বাংলাদেশি যে অডিয়েন্স গুলো রয়েছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে কোনোভাবে বিজ্ঞাপন দেখার দরকার নেই। তোমরা বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে। বেটিং, ট্রেডিং, গাম্বলিং, আর্নিং ওয়েবসাইট যাই আসুক না কেন, তোমরা অলওয়েজ এগুলো স্কিপ করবে, কারণ কিছু কিছু জায়গায় আমি এই ওয়ার্নিং দেওয়ার সুযোগটাও হয়তো পাবো না। তো আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যে প্রোমো কোডটা রয়েছে যেটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো এই সিনেমার কাহিনী যখন শুরু হয় তখন আমাদের একটা বাচ্চা ছেলেকে দেখানো হয় কৃষ্ণাঙ্গ মোটা কাটা, যার নাম হচ্ছে বেনি, যে একদম কালো, মোটা, আবার বোকার শোকা একটা ছেলে, চশমাও পড়তে হয় এবং পড়াশোনাও জঘন্য খারাপ, এবং তার সকল সহপাঠীরা তার চেয়ে অনেক বেশি ভালো নাম্বার পায়। আর সে ক্লাসের সবসময় সবার লাস্টে থাকে। এমনকি মজার ব্যাপার হচ্ছে সে কখনো কোনো পরীক্ষায় 1 অঙ্কের বেশি নাম্বার পায়নি, মানে 10 কখনো পায়নি, সর্বোচ্চ 9 পর্যন্ত পেয়েছে। আর ক্লাসের একমাত্র কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে সে ক্লাসের সহপাঠীদের সামনে জাস্ট হাসির পাত্র। তো এইসব কারণে বেনি খুব হতাশ হয়ে যায় এবং সে তার মাকে বলে যে আমি সবচেয়ে গাধা একটা মানুষ, আমি জীবনে কিছুই করতে পারবো না, আমার দ্বারা কিছুই হবে না। কিন্তু ওর মা সোনিয়া ওকে অনুপ্রাণিত করে এবং বলে তুমি জীবনে অনেক বড় কিছু করতে পারবে। আর প্রত্যেক মা কিন্তু এরকম হয়ে থাকে, তুমি যখন ভেঙে পড়বে তখন তোমার মাই তোমাকে সবচেয়ে বড় অনুপ্রেরণা, সবচেয়ে বড় মোটিভেশনটা দিতে পারে। তবে এই ছোট্ট মোটিভেশন যে ওকে এত বড় একটা কিছু বানিয়ে তুলবে এবং পৃথিবীর সবচেয়ে বড় একটা নিউরোসার্জন বানিয়ে তুলবে, এটা তখন ওর মাও কল্পনা করেনি। তো যাই হোক, এরপর আবারও পরীক্ষার রেজাল্ট আসে এবং বেনি এবার পেয়েছে হচ্ছে 0। আর তখন ওই ক্লাসের একটা মেয়ে টিটকারি করে বলে বেনি হ্যাজ গট নান, মানে কিছুই না। কিন্তু ক্লাস টিচার শুনতে পায় যে 9 পেয়েছে, কিন্তু অন্যান্য ছাত্ররা সবাই 20-এর বেশি নাম্বার পেয়েছে। তবে তারপরেও বেনি যেহেতু সারা জীবন ধরে 2, 3, 4 পায়, সেই হিসেবে 9 পেয়েছে, এটা বিশাল বড় নাম্বার। এর জন্য টিচার খুব খুশি হয়, কারণ টিচার মনে করছেন বেনির উন্নতি হয়েছে। কিন্তু ক্লাসের তখন বাকি বাচ্চারা বলে না ম্যাডাম, ও 0 পেয়েছে। আর তখন টিচার সহ সবাই হাসাহাসি করা শুরু করে। তবে এখানেই থেমে থাকে না, পরিস্থিতি আরো খারাপ হয়, কারণ ওরা যখনই বেনিকে দেখে তখনই বেনিকে ওরা উপহাস করতে শুরু করে এবং সবখানে তারা বেনিকে ফলো করতো, সব জায়গায় যে কোনো ভাবে বেনিকে বুলি করতো এবং ওকে ধমকাতে শুরু করতো। তো এরকম ভাবে চলতে চলতে একদিন বেনি আর সহ্য করতে পারে না, সে রেগে যায় এবং সে তার রাগ কন্ট্রোল করতে পারে না। আর এর ফলে যেটা হয়, সে একদিন একটা ছেলের মুখে ঘুষি মেরে দেয় এবং তাকে রক্তাক্ত করে ফেলে। আর তখন প্রিন্সিপাল করে কি, বেনির মাকে অফিসে ডাকায় এবং ডেকে এনে এই ব্যাপারে বলে, এর সাথে রিপোর্ট কার্ডটিও দেখায় যে আপনার ছেলের রেজাল্ট এই অবস্থা, যেটা খুবই উদ্বেগজনক একটা বিষয়, আপনার ছেলে সব বিষয় ফেল করেছে। তো এই সব ঘটনায় বেনির আত্মবিশ্বাস আরো ধ্বংস হয়ে যায় এবং সে বুঝতে পারে যে তাকে অন্তত পড়ালেখাটা আর হবে না, এবং সে তার মাকে বোঝায় যে আমি যথেষ্ট স্মার্ট নই পড়ালেখা করার জন্য, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু তার মা আবারও তাকে অনুপ্রেরণা দেয় এবং বলে যে আমার বিশ্বাস তুই একদিন বড় কিছু করতে পারবি, তোর আশাহত হওয়া উচিত নয়। আর তখন বেনি বলে তাহলে তুমি আমাকে পড়তে সাহায্য করো। আর তখন সোনিয়া
তাকে বলে আচ্ছা ঠিক আছে আমি তোকে সাহায্য করব। কিন্তু তখনই জানা যায় যে বেনি আসলে চোখে খুব একটা ভালো দেখতে পায় না, এই জন্য অক্ষরগুলো বুঝতে পারে না, তো ওর চোখে সমস্যা রয়েছে, তো এই জন্য গ্লাস দরকার। তো এই কারণে ওর মাকে নতুন একটা গ্লাস দেয় এবং টেক কেয়ার করে। এবং বেনির যে এতদিন ধরে যে নিগ্রহত হয়েছে, টিটকারির শিকার হয়েছে, ওই জিনিসটা ওর ভেতরে একটা জেদে পরিণত হয়ে যায়। ও করে কি জেদ করে প্রচুর পড়া শুরু করে এবং এটার প্রভাব আস্তে আস্তে দেখা যায় ক্লাস পরীক্ষায়। ও ক্লাস পরীক্ষায় আস্তে আস্তে ভালো করতে শুরু করে, হিউজ ইমপ্রুভ করা শুরু করে। তো এটা নিয়ে বেনির মা, বেনি এবং ক্লাস টিচার অনেক খুশি ছিল। তো বেনি এরপর একদিন করে কি রবিবার সকালে ধর্ম উপদেশের জন্য গির্জায় যায়, যেখানে গির্জার একজন পাদ্রী ডাক্তারের প্রশংসা করছিল যে একজন ডক্টর ফেরেশতা হয়ে থাকে, কারণ সে মানুষদেরকে চিকিৎসা করে। এবং ডক্টরের ব্যাপারে যখন বলা হচ্ছিল তখন বেনি নিজেই কল্পনা রাজ্যে হারিয়ে যায় এবং নিজেকে ডাক্তার হিসেবে কল্পনা করতে থাকে। আর এই জিনিসটা বেনির চিন্তা ভাবনাকে পুরো বদলে দেয়। আর সে বাড়িতে এসে বলে মা আমি ডাক্তার হতে চাই। এবং সে তার পূর্ব জীবনে যত বুলির শিকার হয়েছে, যত কষ্ট পেয়েছে, সব ব্যর্থতা ভুলে যায়। এবং তোমার আমার মতো প্রত্যেক বাচ্চারাই তো মুহূর্তের মধ্যে তোমার একবার মনে করে এনথিয়াজম আসে, মোটিভেশন আসে, একটু পরে আবার চেঞ্জ হয়ে যায় টিভির সামনে গেলে বা মোবাইল হাতে পেলে। তো তখন তো মোবাইল ছিল না, টিভি ছিল। তো এইটুক বলার পরে আবার করে কি বেনি এবং তার বড় ভাই টিভি দেখতে বসে। তো এটা দেখে সোনিয়া মোটেও খুশি হয় না, মানে ওদের মা, কারণ তার দুই ছেলে আবার টিভি দেখে সময় নষ্ট করছে। তো এটা দেখে তিনি কষ্ট পান। আর এর একদিন পরে আমরা সোনিয়াকে একটা মানসিক চিকিৎসা কেন্দ্রে দেখতে পাই, মানে মনোরোগ বিশেষজ্ঞের কাছে, এবং তিনি ডাক্তারকে তার ভয়ের উদ্বেগের ব্যাপারটা জানান। তো এখানে আমরা জানতে পারি সোনিয়া কখনোই স্কুলে যেতে পারেনি। মাত্র 13 বছর বয়সে দারিদ্রতার কারণে তার পরিবার তাকে বিয়ে দিয়ে দিয়েছিল। কিন্তু যার কাছে বিয়ে দেওয়া হয়েছিল, বিয়ের পরে জানা যায় তার স্বামীর আরো একজন স্ত্রী রয়েছে এবং সেই ঘরেও সন্তান রয়েছে। কিন্তু এই কথা জানার পরেও শুধুমাত্র এই দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি তার সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু একদিন তার স্বামী মাদক ব্যবসায় জড়িয়ে যায় এবং তিনি যদি তখন তাকে না ছাড়তেন তিনি নিজেও একটা বিপদে পড়তেন। তো সেদিন সোনিয়া তাকে ডিভোর্স দিয়ে বেরিয়ে আসে। আর তারপর থেকে অল্প বয়স থেকে তিনি একাই বাচ্চাদের লালন পালন করছেন। তার জীবন অনেক কঠিন এবং সে বর্তমানে পরিবার চালানোর জন্য সুইপারের কাজ করেন। কিন্তু এটা তিনি সবসময় তার সন্তানদের কাছ থেকে লুকিয়ে রেখেছেন যে তিনি এত ছোট কাজ করেন। তবে তার সন্তানরা যখন এটা জানতে পারবে তার সন্তানদেরও কষ্ট হবে এবং তার ক্লাসমেটরা জানতে পারলে তার সন্তানদের উপর আরো বুলিং এর শিকার হবে। তো এই জিনিসটাই তাকে মানসিকভাবে প্রচুর শাস্তি দিচ্ছে এবং তিনি সবসময় ভয়ের উদ্বেগের মধ্যে থাকেন এবং তিনি আস্তে আস্তে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন। এবং তিনি ডাক্তারকে জানান তিনি একসময় আত্মহত্যার চিন্তাও করেছিলেন। তো ডক্টর তখন তাকে সাহস দেয় এবং বলে তুমি চাইলে কিছুদিন রেস্ট নিতে পারো, হসপিটালে ভর্তি হতে পারো। তো সোনিয়া এই সিদ্ধান্তে রাজি হয়ে যায়। তো এরপর সোনিয়া বাড়িতে আসে এবং তার দুই ছেলেকে বলে আমি কিছুদিনের জন্য বাইরে যাব, মানে আমরা তো জানি সে হসপিটালে ভর্তি হবে মূলত। আর সে করে কি তাদেরকে একটা বয়স্ক মহিলার কাছে রেখে যেতে চায় এবং সোনিয়া ওই বয়স্ক মহিলাকে বলেন আমার ছেলেদেরকে একটু দেখাশোনা করবেন প্লিজ। কিন্তু তার ছেলেরা বলে আমরা এভাবে থাকতে পারবো না। কিন্তু তার ছেলেদের কাছে আর কোনো অপশনও ছিল না। এরপর সোনিয়া যখন হসপিটালে আসে তখন তার জিনিসপত্রে সে বেনির একটা চিঠি খুঁজে পায়। যদিও চিঠিটার মধ্যে অনেক বানান ভুল ছিল, কিন্তু চিঠিটা দেখে তিনি ভেঙে পড়েন। মানে এখানে বেনি তার মাকে কতখানি ভালোবাসে সেটা লিখেছিল আর কি। আর এই জিনিসটা তাকে ভেতর থেকে মোটিভেটও করে তোলে। মানে সবসময় মা যে সন্তানকে মোটিভেট করে তা না, সন্তানের ভালোবাসাও মা বাবাকে মোটিভেট করে আর কি। তো যাই হোক এরপর বেনি কিন্তু পড়াশোনায় খেপে যায়, সে পড়াশোনায় মারাত্মক উন্নতি করতে থাকে এবং একদিন বেনি ক্লাস পরীক্ষায় 25-এর মধ্যে 24 পায় এবং এর জন্য সে খুশি হয়ে বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে সে মাকে দেখে অবাক হয়ে যায় আর মাকে জড়িয়ে ধরে। অ্যাকচুয়ালি তার মা তারও 2 দিন পরে আসার কথা, কিন্তু অ্যাকচুয়ালি তার মা ওই চিঠি পেয়ে সুস্থই হয়ে গেছে মানসিকভাবে আর এর জন্য চলে এসেছে। এরপর যখন রিপোর্ট কার্ড দেখে বা রেজাল্ট দেখে তখন ওর মা আরো খুশি হয় এবং গর্বিত হয়ে যায় এবং বেনিকে আরো অনুপ্রাণিত করতে থাকে এবং বলে আমি বলেছিলাম না তুই অনেক ভালো কিছু করবি। এরপর সোনিয়া একটা ধনী শিক্ষিত ব্যক্তির বাড়িতে কাজ খুঁজে পায় এবং সোনিয়া সেখানে বই দিয়ে ভরা অনেক বিশাল একটা ঘর দেখে অবাক হয়ে যায়। আর তারপর সে যখন বাড়িতে ফিরে আসে সে দেখতে পায় তার ছেলেরা আবারও পড়াশোনা বাদ দিয়ে টিভি দেখছে। তো সে রেগে টিভি বন্ধ করে দেয় আর তিনি বেনিদেরকে বলেন তোমরা লাইব্রেরিতে গিয়ে প্রতি সপ্তাহে অন্তত 2টা বই পড়ে কমপ্লিট করবে। আর তোমরা যদি আমার রুটিন মাফিক চলো তাহলে প্রতি সপ্তাহে আমি মাত্র 2টা টিভি প্রোগ্রাম তোমাদেরকে দেখতে দেবো। কিন্তু এসব শুনে ছেলেরা হতাশ হয়ে যায়। তবে তারপরেও তারা তাদের মায়ের কথা মতো নিজেদেরকে একটা লাইব্রেরিতে তালিকাভুক্ত করে এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলে। আর তাছাড়াও তারা যে টিভি প্রোগ্রামগুলো দেখতো সেগুলো সব শিক্ষামূলক প্রোগ্রাম ছিল। স্পেশালি তারা সবসময় টিভিতে কুইজ শোগুলো দেখতো যেগুলো তাদের সাধারণ জ্ঞান বাড়াতো। তো শেখার প্রতি বেনির ভালোবাসা খুব দ্রুতই ফল এনে দেয়। তো যাই হোক এরকমই একদিন ক্লাস টিচার করে কি একটা পাথর এনে ক্লাসের সবাইকে দেখায় এবং সবাইকে বলে এই পাথর সম্পর্কে কি কেউ জানো? তো দেখা যায় কেউ বলতে না পারলেও বেনি ওই পাথরটা সম্পর্কে বলতে পারে এবং বেনি বলে এই টাইপের পাথরকে বলা হয় অফসেটিয়া এবং এটার গঠন তথ্য নিয়ে অনেক ব্যাখ্যা করতে থাকে। তো টিচার বেনির এমন জ্ঞানের গভীরতা দেখে অবাক হয়ে যায় এবং বেনিকে ক্লাস শেষে তার সাথে কথা বলতে বলে। তো ক্লাস শেষে বেনি টিচারের সাথে দেখা করে এবং টিচার তাকে বলে তোমার ব্রেন তো অনেক পরিষ্কার, তুমি চাইলে অনেক কিছু করতে পারবে। তো এই কথায় বেনি আবারও মোটিভেট হয় এবং মোটিভেশন মানে তো বোঝে অ্যাকচুয়ালি মোটিভেশন ওয়ার্কস। তবে মোটিভেশন কাজে লাগিয়ে তুমি যদি কাজ করো তাহলে খালি মোটিভেশন ভিডিও দেখলে হবে না আর কি। তো যাই হোক বেনি ক্লাসে ভালো করা শুরু করে, বানানে পারদর্শী হয়ে ওঠে এবং ক্লাসে বানানোর প্রতিযোগিতায় প্রথম হয়ে যায়। কিন্তু ক্লাসে শুধুমাত্র একটা টিচার বেনির উপর অসন্তুষ্ট ছিল, কারণ সে ছিল
ছিল হচ্ছে মনে করো রেসিস্ট মাইন্ডের। তার ধারণা যে একজন কালো মানুষ কিভাবে প্রথম হতে পারে, কিন্তু তারপরেও যেহেতু কোনো উপায় ছিল না, শ্বেতাঙ্গরা পারেনি, এজন্য তিনি বেনিকে বিজয়ী ঘোষণা করেন। তবে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই টিচারটা পুরো বর্ণবাদী, তিনি কালো মানুষদের পছন্দ করেন না। কিন্তু দেখা যায় ওই বছরে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের প্রিন্সিপাল ঘোষণা করে যে বেনি এই বছরে এই স্কুলের সবচেয়ে সেরা ছাত্র। আর তখন বেনির মার ভাইও সেখানে ছিল। তো এই খবর শুনে সবাই হাতে তালি দেয়, সবাই খুশি হয়। আর বেনের মা তো মনে করো আকাশে উঠে গিয়েছে, আর বেনি তার সার্টিফিকেটও নেয়। তো এরপর টিচারদের ভাষণ দেওয়ার সময় আসে। তো তারপর যখন বর্ণবাদী টিচার মাইকে আসে, তার যখন কথা বলার সময় আসে, সে তার কথায় তার যে কত নিচু মন মানসিকতা সেটার পরিচয় সে দেয়। মানে সে বেনিকে ডাইরেক্ট অপমান করে না, কথাটা সে বলে এইভাবে, তোমাদের লজ্জিত হওয়া উচিত যে তোমরা এতগুলো ছাত্র মিলে একটা কৃষ্ণাঙ্গ ছাত্রের সাথে পারলে না, একটা গরিব ছাত্রের সাথে পারলে না, তোমরা কিভাবে ওর চেয়ে কম নাম্বার পেলে? বুঝতে পারছো ব্যাপারটা কিভাবে বলেছে? তো এই কথাটা অনেক কষ্টের একটা ব্যাপার ছিল। বিশেষ করে এই কথাটা বেনি, বেনির মা এবং বেনির ভাইকে অনেক কষ্ট দেয়। বেনির মা তো কান্নাই করে দেয়, বিচলিত হয়ে পড়ে এবং সে সিদ্ধান্ত নেয় বেনিকে সেই স্কুলে পড়াবে না, অন্য স্কুলে ভর্তি করে দেবে। আর তারপর তিনি বেনিকে এমন একটা স্কুলে ভর্তি করান যেখানে বেশিরভাগ শিক্ষার্থীই কালো ছিল এবং ওখানে গায়ের রং নয় বরং প্রতিভা দিয়ে বিচার করা হতো। তবে সেখানেও বেনি গরিব বলে পুরনো পোশাক পরে আসতো বলে তাকে খারাপ কথা শুনতে হতো। মানে দুনিয়াটা কিন্তু এরকমই, তুমি যেখানেই যাবো নিজের কমফোর্ট জোন কোথাও পাবে না। কমফোর্ট জোন একমাত্র নিজের ফ্যামিলিতে, বাড়িতে, তার বাইরে গেলে আনকমফোর্ট জোন। তো যাই হোক, তারা ওকে টিটকারি করতে থাকে যে তোর এই পোশাক তো এই যুগের সাথে যায় না। তবে তারপরেও বেনি ওদের সাথে রাগ করে না এবং উল্টো ভালোভাবে কথা বলে এবং উল্টো ওদের বন্ধু বানিয়ে ফেলে। আর এখন লক্ষ্য, যাকে বেনি বন্ধু বানালো সে আবার স্কুলে খুব ফেমাস ছিল তার মনে করো নতুন নতুন স্টাইলিশ পোশাক এবং ক্যাপের কারণে। আর তাকে দেখে ইন্সপায়ার হয়ে বেনি ওরকম হতে চায়। আর এই জন্য সে মায়ের কাছ থেকে নতুন পোশাকের জন্য টাকা চায়, কিন্তু তার মায়ের কাছে তো টাকা ছিল না। আমরা তো জানি ওর মা কিভাবে কেমন কি করে। তবে তারপরে বেনি জোর করার কারণে অনিচ্ছা সত্ত্বেও বেনিকে একটা নতুন প্যান্ট কিনে দেয়, কিন্তু বেনির প্যান্টটা পছন্দ হয় না। আর সে প্যান্ট নিয়ে মায়ের সাথে তর্ক করতে থাকে। সে তার ফ্রেন্ডদের মতো ব্র্যান্ডের মডার্ন ড্রেস চায়, কিন্তু তার মার এটা পছন্দ হয় না। তিনি বলেন যারা দামি ড্রেস পরে, যারা উচ্চ ফ্যাশনের হয়ে থাকে, তারা ভেতরে ভেতরে একটা অকৃতকার্য পার্সন হয়ে থাকে, তারা কোনো কাজের হয় না। যারা সত্যিকারের কাজের, যারা সত্যিকারের গুণী, তারা ড্রেস আপের উপর নজর দেয় না। তো এই কথা শুনে বেনি রেগে যায় এবং তর্কাতর্কির সময় বেনি এত রেগে যায় যে হাতুড়ি দিয়ে মাকে মারতেই যায় প্রায়। তবে তখনই সেখানে বেনির বড় ভাই চলে আসে এবং ওকে আটকে দেয়। তো এখানে আমরা বুঝতে পারি যে নতুন স্কুলে গিয়ে খারাপ সঙ্গের কারণে বেনি কিন্তু অনেক খারাপও হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই সে ফ্যাশনেবল বন্ধুটি ওকে একটা গ্যাং এর কাছে নিয়ে যায় আর ওকে একটা ছুরি কিনে দেয়। কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখতে পাই বেনির সাথে তার বন্ধুর তর্ক লাগে, যে কারণে বেনির রাগ হয়ে যায় এবং সে ছুরি দিয়ে ওকে আঘাত করে। কিন্তু ওই ছেলেটার এবং বেনির দুজনেরই ভাগ্য ভালো ছিল যে ছুরিটা নর্মাল ছিল, ভাঙা ছিল, আগেই ছুরিটা ভেঙে যায়, এ কারণে কারো কোনো ক্ষতি হয় না। কিন্তু বেনি এতে অনেক ভয় পেয়ে যায় এবং সে বাড়িতে চলে আসে এবং সে বুঝতে পারে যে সে কোন পথে যাচ্ছিল, তাকে এই সব বন্ধুত্ব ত্যাগ করতে হবে এবং রাগ তাকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে সেটার প্রভাবও সে বুঝতে পারে। তো এরপর সে আবারও স্টাডি করা শুরু করে এবং সে স্কলারশিপ নিয়ে বিখ্যাত কলেজ ভিএলে ভর্তি হয় এবং সেখানে ক্যান্ডি নামের একটা মেয়ে তার গার্লফ্রেন্ড হয়। মানে বেনি বড় হয়ে গিয়েছে আর কি, আমাদের সে ছোট্ট বেনি নেই। তো বেনি এখন পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত, মাথায় বাড়তি কোনো চিন্তা নেই, শুধুমাত্র ক্যান্ডি বাদে। তবে তার একটা প্রবলেম রয়েছে, তার লেকচার ভালো লাগে না, যে কারণে তার ক্লাস পছন্দ না, ক্লাসে মনোযোগ দিতে পারে না। তার কাছে মনে হতে থাকে এই কলেজে তার মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। আর সে ক্যান্ডিকে বলে আমি শুধু বই পড়তে ভালোবাসি, আমার লেকচার একদম পছন্দ না। তো এরপর ক্যান্ডি তাকে বলে তাহলে তোমার ক্লাস আসার দরকার নেই, তুমি বাড়িতে সব বই পড়ে কমপ্লিট করো, তুমি শুধু পরীক্ষা দেবে। আর ঠিক তেমনটাই হয়। ও দিন রাত সময় নষ্ট না করে খালি পড়তে থাকে এবং এত পরিশ্রম করে পড়াশোনা করে যে একসময় ওর হ্যালুসিনেশন করা শুরু করে, মানে ব্রেনে প্রবলেম হয়ে যায় এবং সে কল্পনায় মনে করে যে তার রসায়নের অধ্যাপক বোর্ডে তার জন্য ফর্মুলা লিখে দিচ্ছে। মানে এটা জাস্ট বোঝানো হলো যে ও কি পরিমাণ পরিশ্রম করেছে। তো এরপর যখন ফাইনাল পরীক্ষা হয় এবং রেজাল্ট আসে, দেখা যায় ও তার পরিশ্রমের যথার্থ ফলও পায়। সে পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করে এবং তারপর সে একজন নিউরোসার্জন মানে হচ্ছে ওই মগজ বা মাথার যারা চিকিৎসা করে আর কি, সেটা হওয়ার সিদ্ধান্ত নেয়। আর তারপর সে জনস হপকিন্স হসপিটাল আবেদন করে, আর এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত একটা প্রতিষ্ঠান। তো জনস হপকিন্স নিউরোসার্জন মাত্র 2 জন ছাত্রকে স্কলারশিপ দেবে, যারা ওখানে ইন্টার্নি করতে পারবে, জব করতে পারবে, থাকা খাওয়া খরচ ওই কোম্পানির। তো বুঝতে পারছো কোন লেভেলের ছাত্র হতে হবে। আর বেনিও ডিসাইড করে নিয়েছে সে যদি ভর্তি হয় এখানেই ভর্তি হবে, তাছাড়া সে কোথাও ভর্তি হবে না। তো এই জন্য সে ইন্টারভিউ দেয় আর তার আত্মবিশ্বাস ডক্টরকে অনেক মুগ্ধ করে। তো ডক্টর তখন তাকে জিজ্ঞেস করে তুমি কেন নিউরোসার্জন হতে চাও? তখন বেনি বলে যে মস্তিষ্ক হচ্ছে একটা রহস্যময় অঙ্গ আর আমি এটা রহস্য উন্মোচন করতে চাই। আর সে বলে আমি বিশ্বাস করি ব্রেনের রহস্য উন্মোচন করতে পারলে এটা একটা অলৌকিক ঘটনা ঘটাতে পারে আর আমি সেই অলৌকিক কাজটাই করে দেখাতে চাই। তো বেনির এমন আত্মবিশ্বাস ইন্টারভিউয়ারকে মুগ্ধ করে এবং তাকে ভর্তি করিয়ে নেয়। তবে কেউ তাকে পছন্দ করে না জাস্ট বিকজ অফ হি ইজ এ ব্ল্যাক গাই। এমনকি একজন সিনিয়র ডক্টর ওকে বলে বসেও কিন্তু কোনো বিশেষ কেউ নয়, মানে এখানেও একজন বর্ণবাদী ছিলেন এবং তিনি কথায় কথায় বেনিকে অনেক কথা শোনাতেন। তো এর প্রায় 3 বছর পর বেনি পুরোপুরি ডক্টর হয়ে যায় আর তখন একটা হঠাৎ করে জরুরি কেস আসে আর রোগীর অবিলম্বে অস্ত্রোপচারের প্রয়োজন। আর ওই সময় রোগীটি জীবন মৃত্যুর একেবারে মাঝখানে ছিল, কিন্তু নিউরোসার্জনের যে অপারেশন করতে পারে
পারবে এরকম কোনো ডাক্তার হসপিটালে ছিল না শুধুমাত্র বেনি ছাড়া। কিন্তু সমস্যা হচ্ছে বেনির এখনো সরকার থেকে লাইসেন্স আসেনি, কিন্তু রোগীকেও বাঁচাতে হবে। তো এই জন্য বেনি করে কি তার ক্যারিয়ারের পুরো ঝুঁকি নিয়ে রোগীর অপারেশন করে। বিষয়টা বুঝিয়ে বলি, যখন গাড়ি চালায় আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, আমি যদি হাইওয়েতে কাউকে অ্যাক্সিডেন্ট করি আমি কেস লড়তে পারবো এবং সর্বোচ্চ একটা জরিমানা দিয়ে আমাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু ড্রাইভিং লাইসেন্স ছাড়া যদি আমি কাউকে অ্যাক্সিডেন্ট করি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো সেরকম কোনো ডক্টরের কাছে যদি লাইসেন্স থাকে, চিকিৎসা করার সময় সে যদি মারা যায় তাহলে কোনো প্রবলেম সাধারণত হওয়ার কথা নয়। কিন্তু যদি লাইসেন্স ছাড়া কোনো ডক্টর চিকিৎসা করতে যায়, তার হাতে যদি রোগী মারা যায়, তার ডাক্তারি লাইসেন্স আর কখনো হবে না, এমনকি সারা জীবন জেলেও থাকতে হতে পারে। তবে তারপরে বেনি করে কি সেই রিস্কটা নেয় এবং সৃষ্টিকর্তার অসীম রহমতেও যেটা করতে পারে ওই রোগীকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। তবে লাইসেন্স না থাকার পরও অপারেশন করার কারণে বেনিকে তার সিনিয়র ডক্টর তলব করে, আর এটা দেখে তো বেনি অনেক ভয় পেয়ে যায়। আর এই সিনিয়র ডক্টরটাই তো বেনিকে পছন্দ করে না, বর্ণবাদী ডক্টর। আর তার কাছে মনে হয় হয়তো আমাকে এখন হসপিটাল থেকে বের করে দেওয়া হবে। কিন্তু আশ্চর্যজনক ভাবে এই সিনিয়র ডক্টর বেনির অনেক প্রশংসা করে। তো এভাবেই বেনির হসপিটালে ডিউটির দিনগুলো চলতে থাকে। আর এর কয়েক মাস পর এক দম্পতি তাদের সন্তানকে নিয়ে হসপিটালে আসে। আর এই মেয়েটি সারাক্ষণ খিঁচুনি হতো, মেয়েটির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তো বেনি তখন মেয়েটির বাবা মাকে ডেকে বলে মেয়েটির একটি হেমিস্পিট্রমি দরকার। আমি নিশ্চিত নই সঠিক উচ্চারণ করতে পেরেছি কিনা মেডিকেল ওয়ার্ড। আর এখন লক্ষ্য মস্তিষ্কের যে অংশের কারণে এই খিঁচুনিটা হচ্ছে ওইটা সরিয়ে ফেলতে পারলে ওর খিঁচুনিটা চলে যাবে। তবে এই অপারেশন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আর যেহেতু একটা বাচ্চা শিশুর ব্রেনে অপারেশনটা পারফর্ম করা হবে, এটার সাইড ইফেক্ট হিসেবে ওর কথা বলার ক্ষমতা হারিয়ে যেতে পারে, এমনকি প্যারালাইজড হয়ে যেতে পারে। তবে বেনি তাদেরকে বিশ্বাস দিয়ে বলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো যাতে ওর কোনো ক্ষতি না হয় এবং শুধুমাত্র ওই রোগাক্রান্ত অংশটুকু আমরা কেটে ফেলে দেব এবং হতে পারে উইদাউট এনি ড্যামেজ ও আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। তবে সত্যি বলতে এর আগে আমি এরকম কোনো অপারেশন করিনি। আর এখানে আরেকটা বিষয় বলতে হচ্ছে, এই ধরনের অপারেশন এর আগে পৃথিবীর কেউই করেনি। বেনি সম্পূর্ণ নতুন কোন একটা থিওরি, নতুন কোন একটা কিছু করতে চলেছে। তো এই বিষয়টা অনেকটা এক্সপেরিমেন্টের মতো, ইঁদুর নিয়ে যেমন এক্সপেরিমেন্ট করা হয় সেরকম। আর যেহেতু এই মেয়েটাকে এমনিতেও বাঁচানো যাচ্ছে না, এর জন্য বাবা মাও রাজি হয়ে যায় এই এক্সপেরিমেন্টের জন্য বা এই চান্সটা নেওয়ার জন্য। তো যাই হোক, বেনি অপরচুনিটি পাওয়ার পরে যেটা করে সে অনেক পড়তে থাকে, অনেক রিসার্চ করতে থাকে, হাঁটু গেড়ে বসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে যেন সবকিছু ভালো মতো হয়ে যায়। আর তার পরের দিন সকালে বেনি ওই শিশুটির অপারেশন শুরু করে। তো খুব সাবধানে শিশুটির অপারেশন শুরু হয় এবং 14 ঘন্টার অপারেশন ফাইনালি শেষ হয়ে যায়। আর তারপর নার্সরা শিশুটির জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করে। সবাই অনেক চিন্তিত ছিল কারণ শিশুটির জ্ঞান ফিরে আসছিল না। প্রতিটা সেকেন্ডে পরিস্থিতি আরো ভয়ানক হয়ে আসছিল। শিশুটা কোনো ধরনের সাড়া দিচ্ছিল না। তো এরপর ওই শিশুটিকে একটা জেনারেল ওয়ার্ডে রাখা হয়। আর তারপর বেনি বাচ্চাটির বাবা মাকে বলে আশাহত হবেন না, হয়তো বাচ্চাটির জ্ঞান ফিরতে একটু সময় লাগতে পারে, তবে এখন ওর ব্যাপারে কিছু বলতে পারছি না আমরা। আর সাইড ইফেক্ট হিসেবে হয়তো আপনাদের মেয়ে প্যারালাইজড হয়ে যেতে পারে। তো এই মুহূর্তে সবাই অনেক চিন্তিত ছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সৃষ্টিকর্তা আবারও বেনির দিকে এবং ওই বাচ্চার দিকে তাকায় এবং হঠাৎ করে তখনই বাচ্চাটি চোখ খুলে ওঠে এবং বাবা মাকে ডেকে কথা বলে। এবং এটা ছিল ইতিহাসে প্রথম এই ধরনের একটা সার্জারি যে ব্রেন থেকে কিছু অংশই কেটে ফেলে দেওয়া হলো, তারপরও একজন মানুষ দিব্যি সুস্থ হয়েছে। এবং ডক্টর ইতিহাসে এটা প্রথম অপারেশন এবং এই জিনিসটা পুরো মিডিয়াতে ছড়িয়ে পড়ে এবং মেয়েটির বাবা মায়ের সাথে বেনিও প্রেস কনফারেন্সে যোগ দেয় এবং রোগীর স্বাস্থ্য সম্পর্কে পুরো বিশ্বকে জানায়। এবং বেনি বলে মানুষের মস্তিষ্ক হচ্ছে একটা অলৌকিক অঙ্গ এবং এটা যে কোনো অলৌকিক জিনিস করতে পারে। এবং তিনি বলেন এই হেমিস্পিট্রমি পদ্ধতি ভবিষ্যতে পৃথিবীতে আরো বড় সাফল্য বয়ে আনবে। তো এইভাবে ছোট্ট বেনি পুরো দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানে একটা আলোড়ন তৈরি করে ফেলে। তবে তার ব্যক্তিগত জীবন অত শান্তি ছিল না। তার স্ত্রী যখন প্রেগনেন্ট ছিল তখন তার জীবনের সবচেয়ে কষ্টের ঘটনা ঘটতে থাকে। তার বাচ্চাটির জন্মের আগেই মারা যায়। আর এই সময় সে তার স্ত্রীর পাশেই বিছানায় কাটায়। সে হাসপাতালে যাওয়া বন্ধ করে দেয়। মানে বেনি নিজে এখন মানসিকভাবে আহত, কিন্তু তার স্ত্রী তাকে হসপিটালে যেতে বলে, নিজেকে ব্যস্ত রাখতে বলে, নিজের দায়িত্ব চালিয়ে যেতে বলে। তো বেনির ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে হসপিটালে আসতে হয়। তবে বারবার সে তার নিজের সন্তানকে বাঁচাতে পারেনি বা নিজের সন্তানের জন্য কিছু করতে পারেনি, এটা ভেবে সে ভেঙে পড়ে। আর তখন তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলে ওটা তোর হাতে ছিল না, কিন্তু তোর যেগুলো হাতে রয়েছে তুই চাইলে এখনো অনেকের জীবন বাঁচাতে পারিস, তোর আগের মতো হয়ে যাওয়া উচিত। তো পরদিনই বেনি আবারও করে কি পুরো মোটিভেশন নিয়ে ডিউটিতে আসে এবং এবার তার সামনে সবচেয়ে চ্যালেঞ্জিং একটা কেস আসে। সেটা হচ্ছে জার্মানিতে একটা জবজ বাচ্চা জন্ম নিয়েছে, দুই মাথায় এক জায়গায়। আর সে যেহেতু পুরো দুনিয়ার সবচেয়ে নামকরা নিউরোসার্জন, তাকে জার্মানিতে নিয়ে যাওয়া হয় ওই জমজ দুটো বাচ্চাকে আলাদা করার জন্য। তবে এই অপারেশনটি অনেক জটিল ছিল। তো প্রথমে বেনি এই অপারেশনটি করতে রাজি হয় না, সে ভয় পেয়ে যায়। তবে সে বিশ্বের সবচেয়ে সেরা নিউরোসার্জন, সে যদি সাহস না করে তাহলে এটা কে করবে? তো সবাই তাকে মোটিভেট করতে থাকে। তো এই জন্য সে করে কি 50 জনের একটা বিশাল টিম নিয়ে দিন রাত ভরে গবেষণা করতে থাকে এবং নিজেকে অপারেশনের জন্য তৈরি করতে থাকে। আর তারপর ফাইনালি অপারেশনের দিন আসে এবং ওই 50 জনকেই অপারেশনের জন্য রাখা হয় এবং প্রতিটা মেশিনের জন্য একটা বিকল্প মেশিনও রাখা হয় যাতে কোনো টেকনোলজিক্যাল সমস্যা না হয়। এবং সবাই পুরো প্রস্তুত যাতে কোথাও কোনো ভুল না হয়। তারা এখানে কোনো ভুলের সুযোগই দেবে না, কারণ একটু ভুল হলেই বাচ্চাটা মারা যাবে। তো বাচ্চারা দুই ভাগে অপারেশনের প্রস্তুতি নেয়। সকাল 7:15 অপারেশন শুরু হয় এবং এই অপারেশনে কার্ডিওথোরাসিস সার্জনদেরও রাখা হয়, মানে যারা শ্বাস প্রশ্বাস ঠিক রাখে, এই ধরনের কোনো একটা কিছু ফুসফুসের ব্যাপারটা মনে হয় বা
রক্ত চলাচলের ব্যাপারটা হতে পারে। তো যাই হোক, অপারেশনের শুরুতে ওই বাচ্চা দ্রুত রক্ত চলাচল বন্ধ করার জন্য আর ব্রেনের রক্ত খাওয়ানোর বন্ধ করার জন্য কার্ডিয়াক অপারেশন করা হয়, আর তারপর তাদের মস্তিষ্ক আলাদা করার প্রক্রিয়া শুরু হয়। অপারেশন চলতে থাকে আর এইভাবে প্রায় 21 ঘন্টা অপারেশন চলে টানা। তবে আর 1 ঘন্টা বেশি সময় লাগলে ব্রেন ডেড হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে বুঝতে পারছো, ব্রেন মাঝখান থেকে কেটে আলাদা করা হচ্ছে দুইটা মাথা, তো ব্রেন তো ডেড হতে পারেই। তবে ব্রেনই টাইম মতো অপারেশনটি শেষ করতে সক্ষম হয় এবং পুরো অপারেশনে মোট 50 জন লোক 22 ঘন্টা সময় নিয়ে ফাইনালি সফলভাবে অপারেশনটা করতে সক্ষম হয়। আর এভাবেই পৃথিবীতে প্রথমবারের মতো যমজ মাথাওয়ালা দুটো বাচ্চাকে সাকসেসফুলি চিকিৎসা বিজ্ঞান আলাদা করতে সমর্থ হয় এবং বেন বা বেনি আবারও পুরো পৃথিবীতে আলোচিত একজন নিউরোসার্জন ডক্টর হিসেবে প্রশংসিত হন। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা আসল বেনকে দেখতে পাচ্ছ এবং তিনি এরপরে এরকম আরো শত শত কেস হ্যান্ডেল করেছেন। আর মজার ব্যাপার হচ্ছে, তিনি কিন্তু রিটায়ার্ড করার পরে আমেরিকার অনেক বড় একজন পলিটিশিয়ান পার্সন ছিলেন এবং তিনি পুরো আমেরিকার আবাসন সচিবও হয়েছিলেন। আর তার বর্তমান বয়স হচ্ছে 72 বছর, মানে এখনো বেঁচে রয়েছে। তো নিঃসন্দেহে তিনি একটা রত্ন, মানে পিওর রত্ন। তো যাই হোক, খুবই সিম্পল একটা গল্প, কিন্তু দেখো মানে যে ছেলেটা কত চিৎকারি সহ্য করেছে। মানে আমরা পুরো সিনেমাতেই কিন্তু দেখলাম ছোটবেলা থেকে কিভাবে বড় হলো। মাই সুইপারের কাজ করেছে, ওর ক্লাসে কোনো দাম ছিল না, চারপাশে সাদা মানুষ, কেউ ওকে দাম দেয় নাই, কিন্তু বেচারা কোথাও হার মানেনি। চিকিৎসা বিজ্ঞানে সফল হয়েছে তো হয়েছেই, বেচারা পলিটিক্সে গিয়ে পুরো আমেরিকার টপ লেভেলের একজন সচিবও হয়েছিল। চিন্তা করা যায়, মানে ডোনাল্ড ট্রাম্পের আমলে সে আবাসন সচিব ছিল আর কি। তো যাই হোক, বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো এবং কেমন লাগলো স্টোরিটা সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তবে বিশ্বাস করো, এই ধরনের সফলতার স্টোরি আমাকে একটা গুজ বাম্পস এনে দেয়। খুব ভালো লাগে, আমার সফল মানুষদের খুব ভালো লাগে।